একটা মরিচ গাছে একটা ফুলে 60টা মরিচ হয়েছে, 10টা ফুল হইলে 70টা মরিচ হইতে। এই গাছটা যদি ঠিক মতন আমরা ওষুধ পানি দিতে পারতাম, সার প্রয়োগ করতে পারতাম, পানি দিতে পারতাম, এটা যত্ন নিতে পারতাম, যত্ন নিতে পারি নাই, তাই বোধহয় গাছটা বড় হয় নাই। কার ক্ষেতে এটা? এটা আমার ক্ষেতেই, আমি উঠে নিয়ে এলাম দেখাইতে আপনাদের। যত্ন নেই কেন? যত্ন নিতারই নাই, নানান কাজ করি, অনেক কিছুই বুনছি, যদি অল্প করতাম তাহলে যত্ন নিতে পারতাম। দর্শক, কথা বলছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। আজ আমরা এসেছি চিয়া সিড রোপণ করতে। আমার সঙ্গে এই মুহূর্তে আছে আমাদের আলামিন ভাই। এখন এই যে আপনার হাতে যে চিয়া সিড, জি, এই দানা দেখছেন আগে কখনো? না, আগে কখনো দেখিনি। আচ্ছা, তো বিষয় হচ্ছে চিয়া সিড একটা আন্তর্জাতিক মানের ভেষজ উদ্ভিদ। তো চিয়া সিড খেলে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মানুষের, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মানুষজন হয়তো একটু কম জানে বা অনেকেই জানেন, কিন্তু শহরে প্রচুর মানুষ এই চিয়া সিড খায়। ওই অনেকটা তুকমা টাইপের পানি দিয়ে ভিজিয়ে খেতে হয়, বুঝছেন? তো এটা সাধারণত চাষ করতে হয় অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি। তো আমাদের রফিক ভাই আসছিলেন, সে রোপণ করছে ওই পাশে 2 বিঘা। তো যেটা দেখে আমাদের আবির ভাই মনে করছে তারও রোপণ করা উচিত। তো সেই জন্য আজকে আমরা রোপণ করতে যাচ্ছি চিয়া সিড। তো যান, রোপণ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ছিটান। এবং দানাগুলো খুব সূক্ষ্ম, তো আপনাকে কিন্তু খুব সাবধানে পুরো ক্ষেত কিন্তু করতে হবে। আর প্রয়োজনে মাটি বা কিছু নিয়ে নেন, কিছু লাগলে নিয়ে নেন, যাতে দানাগুলো সুন্দর ডিস্ট্রিবিউশন হয়। যেহেতু একেবারে শেষ সময়, তারপরেও আবির ভাইকে বলছিলাম যে এখন চিয়া সিড রোপণের সময় না, কিন্তু উনি বললেন যে সমস্যা নাই, করে ফেলেন। দর্শক, এই ক্ষেতটি নিয়েছেন আমাদের আবির ভাই। আবির ভাই কুমিল্লার মানুষ, উনি ঢাকায় থাকেন, বিজনেস করেন। আবির ভাই এখানে 4 বিঘা জমি নিছেন। তার মধ্যে এই যে এখানে যে প্লাস্টিকের একটা বোতল দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে একদম ওই শেষ প্রান্ত দেখা যাচ্ছে, ওই পর্যন্ত ভুট্টা রোপণ করা হয়েছে। যদিও ভুট্টাও একেবারে শেষের দিকে, তারপরেও উনি শেষের দিকে আসছেন, এবার কিছু একটা করবেন, যে কারণে পরীক্ষামূলকভাবে এতটুক করছেন। আর চিয়া সিডও উনি পরীক্ষামূলকভাবে দেখতে চাচ্ছেন। কিন্তু আমি যার সঙ্গে কথা বলছিলাম, উনি বললেন যে চিয়া সিড বা যে কোনো ফুল জাতীয় সবজি কিংবা উদ্ভিদ এগুলো শীতকালে রোপণ করতে হয়, এবং শীতকালে ফুলের জন্য অনেক ভালো সময়। যেমন এই পাশে দেখেন কি সুন্দর অপরূপ সৌন্দর্যের সরিষা ফুল, অর্থাৎ শীতকালেই ফুল ভালো হয়। তো যে কারণে চিয়া সিড যেহেতু ফুল জাতীয় ভেষজ উদ্ভিদ, সেই কারণে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি এগুলো রোপণ করতে হয়। আক্তার ভাই, হ্যাঁ বলেন। আপনারা তো একদিনে 2 রোজ কাজ করেন, সকালে আমার সঙ্গে কাজ করছেন, হ্যাঁ, আবার এখন নিজের কাজ করছেন, হ্যাঁ, নাকি এটা পরের কাজ? আমার কাজ, নিজের কাজ। নিজের কাজ। তো শাক কেমন বেচলেন এবার? ভালোই বেশি, আল্লাহ করলে। কত টাকার বেচছেন? বেশি ধরেন 10,000-এর মতন। 10,000? বেশি করে লাভ, বেশি বলে লাভ নাই। আর এগুলা কি গরুর জন্য নিচ্ছেন? হ্যাঁ, গরুতে খাবো, গরুতে খাইলে দুধ হইব, দুধ বেশি আমরা খামু। এই অবস্থায় আছেন না? হ্যাঁ। তো শাক এখন আর বিক্রি করা যাবে না? যাই এখনো 30 টাকা কেজি, দাম কমে লেগে বেশি না, তুলতে লাগে 10 টাকা। আবার টলার ভাড়া আছে, খাজনা আছে। মরিচের কি অবস্থা এখন? মরিচের অবস্থা ভাই তারে না রে, তারে না রে। 20, 25, 30। 30 টাকা তো বিক্রি করে দিব আমি। হ্যাঁ, 30 টাকা তো যায় না, একদিন যায় 30, আর লয়ে গেলে বেশি করে যায়, আবার ফিরে 18 টাকা, 20 টাকা। তাহলে কি আমরা ভাগ ভাগ করে নিতে পারি, 5 মণ করে? হ্যাঁ, এমনি তো ব্যস্ত আছি এখন, এছাড়া উপায় নাই। তাহলে আমিও সামনের সপ্তাহে উঠাবো, বুঝছো? হ্যাঁ, উঠে আস্তে আস্তে বিক্রি করি। ভাই, কি নাম আপনার? আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, নিকনেম রাশেদ। রাশেদের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ, সদর থানা, মহাখালী ইউনিয়ন। আচ্ছা, আর এমনিতে করেন কি, মানে কর্মজীবন কি নিয়ে ব্যস্ত? কর্মজীবনে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কর্পোরেট সেলসে জব করি। পাশাপাশি একজন তরুণ উদ্যোক্তা, ছোট পরিসরে একটা বিজনেস, 2টা বিজনেস করতেছি। এটা পাওয়ার সেক্টরে, আর একটা হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপার্টিজ বিজনেস। পাশাপাশি কৃষি প্রোডাকশন করি। বাড়িতে যে সমস্ত জমি জায়গা আছে সেগুলোতে বিশেষ করে আলু চাষ এবং কলার বাগান ছোট পরিসরে করেছি। আপনার গ্রামের বাড়িতে? গ্রামের বাড়িতে। আর পাওয়ারের ব্যবসা কোনটা? পাওয়ারের ব্যবসা হচ্ছে যে আমি ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল সেক্টরে আর কি, ডিপিডিসির কাজ করি আমরা, এবং বেশ কিছু মডেল মসজিদ, সোলারের কাজ করেছি। আচ্ছা, তো ভাই গতকালই মাত্র কথা হলো আপনার সঙ্গে, তো হঠাৎ করে আজকে আসলেন। তো চরে কি এর আগে অন্য কোনো চরে গেছেন কি না, বা এখানে আসলেন কেন?
এর আগে বিক্রমপুরের মুন্সিগঞ্জে যেহেতু আমাদের বাড়ি, সেখানে চর ভাগ্যকুলের কাছাকাছি গিয়েছিলাম, চরে ঢুকতে পারিনি সময়ের স্বল্পতার কারণে। এছাড়া আমাদের সদরে বেশ কিছু চরে আমার বরাবরই যাতায়াত আছে, ভ্রমণ আছে। আর সত্যিকার অর্থে আমি ছাত্র জীবনে পড়াশোনার সুবাদে ঢাকাতে থাকি, কিন্তু আমি গ্রাম খুব ভালোবাসি, গ্রামকে মিস করি, এবং চরের জীবন বা চরও আমার খুব ভালো লাগে। আমি বরাবরই চরে ঘুরতে যাই, দেখতে যাই, চরের মানুষের কৃষিকর্ম দেখতে যাই। নিজেও গ্রামে বলেছি যে আমি কৃষকের ছেলে, আমি কৃষিকাজ ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি নিজেই করতাম। তো এখানে কিছু করার প্ল্যানিং আছে? জি, ইনশাল্লাহ আমার এখানে কিছু করার পরিকল্পনা আছে। আমি সেই স্বপ্ন নিয়ে এখানে এসেছি, আমি এখানে কিছু করতে চাই। আচ্ছা, করতে চান, কিন্তু আমি প্রথম দিকে ভিডিও যখন এই চর নিয়ে করতাম তখন আসলে সবার প্রতি একটা আহ্বান থাকতো যে আপনারা যার যেখানে ফাঁকা জায়গা আছে শুরু করেন। আমি যখন যে চরে যাই সেই চরের কথাই কিন্তু আমি বলি না, বলি যে এখানে যার ভালো লাগে সে আসবে, কেউ চর ভাগ্যগুলো যাবে, যার যেখানে সুবিধা। বাংলাদেশে কিন্তু হাজার হাজার চর আছে। প্রথম দিকে আমাদের ভাবনা ছিল যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে, এরকম একটা মেসেজ আমরা দিতাম, এখনও দেই। তো ভিডিও করে দেখে যে এখানেই খুব ভালো হবে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনার মন কোথায় টানে, কোথায় আপনার যোগাযোগ ভালো, লোকেশন ভালো, মানুষজন ভালো, এগুলো যাচাই বাছাই করার পরে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত। মানে এখানেই করতে হবে, ভাগ্যগুলোই করতে হবে, এছাড়া তো আরও অনেক চর আছে যে চরে হয়তো কেউ ভিডিও করতে যায় নাই, একটু অজানায় রয়ে গেছে। বুঝছেন বিষয়টা? জি। তো ভিডিও দেখেই মানে একেবারে ঝাঁপায় পড়ার কিছু নয়, আসলে বাস্তবতা অন্যরকম। আপনাকে বলি, আজকে তো আপনি আমার সঙ্গে আসলেন, সেই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমি কিন্তু কোনোদিন এই চরে আসা বাদ দিইনি। খেয়া পার হওয়ার পরে বেশ কিছু রাস্তা কিন্তু আমি আর আপনি হেঁটে আসলাম। আমি কিন্তু প্রতিদিন হেঁটে আসতেছি। তো আমার শরীরের ওজন কমে গেছে, তারপরে যাতায়াত করতে আমার কিন্তু খরচও বেশ। আমার কিন্তু প্রতিদিন 500 টাকা নিজের খরচ আছে, জি, পকেট খরচ আছে, খেয়া ভাড়া আছে, ভ্যান ভাড়া আছে, একটু চা খাই বাইরে, একটা খরচ আছে না একটা সমাজে চলতে গেলে। তো আমি হিসাব করছি আমার প্রতিদিন 500 টাকা খরচ আছে। তারপরে লোকজন কাজ করে, যে আপনি আসার পরে দেখলেন দুজনে ভুট্টা রোপণ করছে 6-7 বিঘা হবে। তো আমি কিন্তু ওদের সঙ্গে কাজ করি। তো আজকে আমার ওই যে হাত দিয়ে কাজ করতে হবে সেই হাতে ব্যথায় কারণে আর রোপণ করলাম না। কিন্তু আপনি ওখানে আসার পরে দেখলাম খুব এক্সাইটেড যে ওরা কাজ করতেছে, আপনার ভিতরে সেই আগ্রহটা আছে। তো এই জন্য ডিসিশনটা নেবেন ভেবে চিনতে। মানে আমরা এখানে আসি দেখেই যে এটাই বেস্ট এরকম না, আপনি আরও দেখেন, বুঝেন, তারপর সিদ্ধান্ত নেবেন আসলে কোথায় কী করা যায়। ভিডিও দেখে অনেকে মনে করেন অনেক সহজ, কিন্তু বাস্তবতা ভিন্ন। কৃষিকাজ বা যে কোনো কাজই ভিডিওতে যেগুলো দেখা যায় তার বাইরেও কিন্তু অনেক কিছু থাকে। পেঁয়াজ রোপণ করছি, অনেকে জানে শুধু পেঁয়াজ রোপণ করছি, কিন্তু পেঁয়াজ খেতে তো যত্ন করতে হয়। এখানে আমরা আগাছা নাশক দিছি একবার, ভিডিওতে দেখাই নেই। ওই পাশে কিছু নিরাইছি, ওগুলো ভিডিওতে দেখাই নেই। এই যে এখন 1 বস্তা সার দিবে, এখানে 1 বস্তা সারের দাম 1200 টাকা, কিন্তু রোপণ তো করে ফেলছি। সব কিছু কিন্তু দেখানো যায় না, বলা যায় না, করতে হয়। শুধু ভিডিওর চাকচিক্য দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিছু বলবেন? আর আমি তো অনেক কথা বললাম। আপনার সাথে সম্পূর্ণ একমত। আসলে আমি এর আগেও বললাম যে আমি আসলে কৃষকের ছেলে, আমি কৃষি কাজ করে এরপরে পড়াশোনা করে বড় হয়েছি। তো সেই সুবাদে আপনার যে অভিজ্ঞতা, আমার একই অভিজ্ঞতা, আমি একই আপনার সাথে মানে আপনার কথার সাথে একমত। সত্যি ভালো থাকবেন ভাইরা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি।